নির্বাচনের আগেই কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন তারেক রহমান। জামাতেরও শেষ রক্ষা হচ্ছে না। এইদিকে দুপুর পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বাংলাদেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন নির্বাচনের মাঠ থেকে নির্বাহী আদেশে বাইরে রাখা দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা বাড়ছে কেন? বিশেষ করে গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরার মতো সমাজ প্রতিষ্ঠান কেন ঘুরে ফিরে দুটি আশঙ্কা আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে। একটি হলো ইতিহাস আর জনভিত্তি থাকায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেন বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। আরেকটি হলো আওয়ামী লীগ ফিরছে কিংবা ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি বলছে, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় সবচেয়ে বড় একটি ইস্যু হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। গার্ডিয়ান একটা প্রতিবেদন করেছে, সেখানে তারা বলছে শেখ হাসিনা এবং তার দলবল বাংলাদেশের ফিরে আসার ছক কষছে। এই খবরটা এমন এক সময় সামনে আসলো যখন সামনে নির্বাচনের মধ্যে দিয়ে কি তাহলে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে? বাংলাদেশ যে দেশটা 30 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের উপর দাঁড়িয়ে আছে, যে দেশটার স্বাধীনতার পেছনে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছে, এই রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যে মানুষটা সবটুকু উজাড় করে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মানুষটাকে বারবার অসম্মান অপদস্থ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আমাদের ফ্রেশ তাৎপল্য উপদেষ্টারা এখন নিজেরাই তাদের হিসাব বিবরণী প্রকাশ না করে বিদায় নেওয়ার চেষ্টা করছেন। যদিও তারা আদৌ বিদায় নেবেন কিনা, কবে বিদায় নেবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ এখন মানুষের মধ্যে রয়েছে। তারপরেও আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি হয়তো খুব দ্রুতই তারা বিদায় নেবেন। দর্শক, কদিন আগে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে বলতে শুনলাম ঝিনাইদহে তার নির্বাচনী এলাকায় ঝিনাইদহ 4-এ সেখানে আওয়ামী লীগের লোকজনের দায়িত্ব নিচ্ছেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন নির্বাচনের মাঠ থেকে নির্বাহী আদেশে বাইরে রাখা দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা বাড়ছে কেন? বিশেষ করে গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরার মতো সমাজ প্রতিষ্ঠান কেন ঘুরে ফিরে দুটি আশঙ্কা আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে। একটি হলো ইতিহাস আর জনভিত্তি থাকায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেন বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। আরেকটি হলো আওয়ামী লীগ ফিরছে কিংবা ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি বলছে, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় সবচেয়ে বড় একটি ইস্যু হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। আবার মাইকেল কুগেলম্যানের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বেশি দিন বহাল রাখা যাবে না। প্রশ্ন হলো, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আর গণমাধ্যমগুলো হঠাৎ বাংলাদেশের নির্বাচন আর গণভোটের চেয়ে আওয়ামী লীগ এবং দলটি নিষেধাজ্ঞা নিয়ে বেশি কথা বলছে কেন? বিষয়টি কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ, নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো খেলা চলছে? একাধিক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা যে বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, সেই একই মত পশ্চিমা বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, যে কারণে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এসব দেশ। সূত্রগুলো বলছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা 7ই ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সে বৈঠকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের উগ্রপন্থার বাড়বাড়ন্তের বিষয় নিয়ে আলোচনা হবে। আর 2 দিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ইস্যুতে এই 2 বিষয়ে আলোচনা হবে 4 ফেব্রুয়ারি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নতুন করে মোড় নেওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতি দেশ দুটিকে ভাবাচ্ছে। দর্শক, এসব খবরের চেয়ে বড় একটি প্রশ্ন হলো আওয়ামী লীগ নিজে ফেরার জন্য কি করছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে সেখানেও আসতে পারে বড় ধরনের জন্য। বিস্তারিত জানতে চলুন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি ও কিছু মিত্রের চাপে গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়। ফলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিতে পারছে না সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা দলটি। কিন্তু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও বিদেশি প্রভাবশালী গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, জনসমর্থন থাকার কারণে অগণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগকে সরকার বাইরে রাখায় নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। তার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। গত 30 ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে 26টি দেশ ও 7টি সংস্থার কাছে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে সংশ্লিষ্টদের 15ই জানুয়ারির মধ্যে এই বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছিল।
30শে জানুয়ারি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে 16টি দেশ পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে। তবে এর মধ্যে পশ্চিমা কোনো বড় দেশ নেই, এমনকি নেই পাশের দেশ ভারতও। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যুক্তি দেখিয়েছেন, গণতান্ত্রিক মানদণ্ডে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আল জাজিরাকে বলেছেন, এটি এমন নির্বাচন হবে যার পাশে একটি দাগ বা প্রশ্নচিহ্ন থেকে যাবে। একই মত দিয়েছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির সিনিয়র কনসালটেন্ট টমাস কিন। আইসিজি বলছে, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত থাকার কারণে কার্যত দলটির লাখো সমর্থক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমন মত গত কয়েক মাসে বহু সংস্থা ও বিশ্লেষক বলেছেন। সম্প্রতি যেটি আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর আলোচনায় উঠে আসছে সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা। 3রা ফেব্রুয়ারি ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির শিরোনাম হলো, বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা। রিপোর্টটির শুরুতে বলা হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে অনেক মামলা আছে, কিন্তু কলকাতায় আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। প্রতিবেদনটির মূল কথা হলো, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস দলটির সভানেত্রী শেখ হাসিনা এখনো নায়কের বেশি দেশে ফিরতে পারবেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর সহিংসতা এবং একের পর এক মামলার মুখে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন। তাদের মধ্যে 600-র বেশি আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় আশ্রয় নেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান। দর্শক, মামলার আসামি হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা এক অনন্য রেকর্ডের অধিকারী হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনায় সারা দেশে মোট 663টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 453টি। বিশ্বের কোনো জীবিত সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এতগুলো মামলা আর কোনো দেশে হয়নি। 2রা ফেব্রুয়ারি প্রকাশিত টিআইবির ওই রিপোর্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনে হত্যাকারী, হত্যা নির্দেশদাতা ও ইন্ধনদাতার বিরুদ্ধে 2025 সালের 19 নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট 1785টি মামলা হয়। এ পর্যন্ত 106টি মামলার অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে হত্যা মামলা 31টি। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ 128 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে গার্ডিয়ান লিখছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসেই ফেরার পরিকল্পনা করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন তাদের মধ্যে। গার্ডিয়ানকে সাদ্দাম বলেছেন, শেখ হাসিনা কখনো কখনো দিনে 15 থেকে 16 ঘন্টা ফোন কল আর বৈঠক করে কাটান। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। গার্ডিয়ানের কাছে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেছেন, তাদের নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না, যদিও দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে, কিন্তু তার মনে হয় না খুব বেশি দিন এরকম থাকবে। 30শে জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল, নির্বাচনের নিষেধাজ্ঞা, হাসিনা নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বেশ ভালো রকমের জনসমর্থন রয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ দলটির আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর চেয়েও অনেক গভীরে বিস্তৃত। ফলে রাজনীতি থেকে দলটির পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ মানে শুধু দলটির নেতৃত্ব নয়, দলটির সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য শক্তির সঙ্গেও যুক্ত। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষক কুগেলম্যান আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ এশিয়ার বংশানুক্রমিক নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এমন যে তারা খুব কমই বিলুপ্ত হয়। কুগেলম্যান আল জাজিরাকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। আওয়ামী লীগের বর্তমান সংকটকে দলটির চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির দুঃসময়ের সঙ্গে তুলনা করেছেন কুগেলম্যান। শেখ হাসিনা শাসনামলে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি কার্যকর কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছিল। বর্তমানে ক্ষমতায় সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দলটি ফিরে এসেছে। সবচেয়ে বিস্ময়কর হলো, আওয়ামী লীগের ফেরার আলোচনাটি গুরুত্ব দিয়ে আলোচনায় তুলে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। 2রা ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করে। অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা ঘনিয়ে আসছে নির্বাচন শিরোনামে প্রকাশিত এই নিবন্ধে 5টি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিশ্লেষণধর্মী এই নিবন্ধটি লিখেছেন ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট টমাস কিন। দর্শক, শুরু থেকে এই আইসিজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে আসছে। রাখাইন করিডোর দেওয়ার ইস্যুটি এই আইসিজি প্রথম আলোচনায় এনেছিল। আবার শেখ হাসিনা বক্তব্য দেয়াকে ঘিরে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে আইসিজি ভারতকে উত্তেজনামূলক বক্তব্য দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল।
এমনকি গত নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় হওয়ার পর আইসিসি তাদের এক প্রতিবেদনে বলেছিল ওই রায়ের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অথচ তার মাত্র 2.5 মাসের মধ্যে আইসিসি বলছে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সমঝোতা। নিবন্ধে লেখা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা এবং তার শক্ত ভোট ভিত্তির কারণে দলটিকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। ইতিহাস ও জনভিত্তির কারণে আওয়ামী লীগ চিরদিন রাজনীতির বাইরে থাকতে পারে না। এক্ষেত্রে ভারত সহ প্রভাবশালী দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন টমাস কিন। শুধু আন্তর্জাতিক পর্যায়ে কিংবা বিদেশি গণমাধ্যমেই নয়, স্থানীয়ভাবেও বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা চলছে। 3রা ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির একজন প্রার্থী মন্তব্য করেছেন তার দল ক্ষমতা এলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তাব দেবেন তিনি। কক্সবাজার 4 আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী কক্সবাজার নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন। যদিও স্থানীয় অনেকেই মনে করেন বিএনপি ও জামাতের প্রার্থীরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিশ্চিত করার জন্য এসব কৌশলী মন্তব্য করছেন। তবে দলটির চেয়ারপারসন তারেক রহমানও কিছুদিন আগে টাইম ম্যাগাজিনকে বলেছেন দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। সূত্রগুলো বলছে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা কয়েকটি দেশের আশঙ্কা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের চরমপন্থা ও উগ্রবাদের বিস্তার হচ্ছে। 2রা ফেব্রুয়ারি কলকাতার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়টি আন্তর্জাতিক শক্তিগুলোর নজরে এনেছেন। তিনি বলেছেন উগ্রপন্থা ও সন্ত্রাসবাদকে আগামী অন্তত 5 থেকে 10 বছর সমাপলে তারও বেশি সময়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে শক্তিধর হয়ে ওঠা থেকে রুখে দেওয়ার এটাই শেষ সুযোগ। বাংলাদেশের সেনাবাহিনীর একটি সূত্র বলছে পশ্চিমা দুটি দেশের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। পশ্চিমা দাতা গোষ্ঠী ও দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সবশেষ পরিস্থিতি ও আওয়ামী লীগ এবং জঙ্গিবাদের ইস্যু নিয়ে 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন। যদিও তার সফরের মূল ইস্যু হলো দুষ্প্রাপ্য খনিজ, কিন্তু হঠাৎ করে ট্যারিফ ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নাটকীয় মোড় নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশে চরমপন্থার উত্থান। দর্শক, আন্তর্জাতিক মহল থেকে এসব তাগিদের চেয়ে বড় প্রশ্ন হলো আওয়ামী লীগ দল হিসেবে নিজেদেরকে মাঠের রাজনীতিতে ফেরানোর জন্য কি করছে। গার্ডিয়ান লিখেছে নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের সাফল্য ব্যর্থতার উপর। তাদের দাবি এই নির্বাচন দেশে স্থিতিশীলতা বা শান্তি আনবে না, আর শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। সূত্রগুলো বলছে দলটির করণীয় ঠিক করতে শেখ হাসিনার সাথে বৈঠক করার জন্য কলকাতা থেকে দিল্লি গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 9 জন নেতা। 4 ফেব্রুয়ারি ওই বৈঠকটি হবে। সূত্রগুলো বলছে রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটার সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কথা দলটির নেতাদের পক্ষ থেকে বলা হবে, যেটির ইঙ্গিত পাওয়া যায় সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। আবার কলকাতায় থাকা সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় গার্ডিয়ানকে বলেছেন তারা সাধু ছিলেন না, পুরোপুরি গণতান্ত্রিকও ছিলেন না, 2018 সালের নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ছিল না সেটাও স্বীকার করেছেন তিনি। জানা গেছে দলের দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠন করা সহ একাধিক কর্মসূচি ঠিক করেছে দলটি। কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। তার আগে নির্বাচনে যাতে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না যান সে ব্যাপারে আরও প্রচারণায় নামতে পারে দলটি। সবশেষ চমক থাকতে পারে শেখ হাসিনার পক্ষ থেকে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামীবার। এটা সত্য যে 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কি আসবে তার উপর নির্ভর করছে আওয়ামী লীগের ভাগ্য। যদি এমন শক্তি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে। আর যদি এমন এক শক্তি ক্ষমতায় আসে তাহলে হয়তো একটা সম্ভাবনা জাগতে পারে এবং এটি হয়তো একটা রাজনৈতিক মধ্যস্থতায় হতে পারে। কেউ কেউ বলছেন যে শক্তি আসুক না কেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই তারা প্রতিবেশী দেশ ভারতের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য হবে, নতুবা লম্বা সময় ধরে ভারতের সাথে রেষারেষি করে টিকে থাকা যাবে না। ইতিমধ্যে ভূ রাজনীতি পরিবর্তন হয়েছে, আমেরিকা ঘনিষ্ঠ হয়েছে ভারতের, আর বাংলাদেশ এখন ভারতের উপর বিরক্ত বা তাদেরকে আস্থায় না নিলেও আমেরিকার ব্যাপারে তাদের কিন্তু একেবারে পুরোপুরি আস্থা আছে যে আমেরিকা বাংলাদেশকে রক্ষা করবে। তো তাই যদি হয় তখন আমেরিকা আর ভারত যখন মিত্র হবে এবং বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে তারা কিন্তু অলরেডি মিত্রতায় পরিণত হয়েছে। এই মিত্রতা শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর একটা রাজনৈতিক দিকও উন্মোচিত হবে। সেই ঘনিষ্ঠতা যত বাড়বে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা জাগ্রত হবে। জামাত যদি চরম আওয়ামী লীগ বিরোধীও হয়, জামাত আমেরিকাকে উপেক্ষা করতে পারবে না, জামাত ভারতকে উপেক্ষা করতে পারবে না। অনেকে বলেন তলে তলে ভারতের কূটনীতিকদের সাথে আলোচনা হয়েছে,
ভারতের প্রজাতন্ত্রী পশুগুলোকে জামাতের নেতারা গেছেন এবং ভারতের কূটনীতিকরা জামাতের আমিরের অসুস্থতার সময় তার বাসায় এসেছেন। যদিও সেই ঘটনা প্রকাশ করা নিয়ে একটু বেশ নাটকীয়তা দেখা গেছে, কিন্তু শেষ পর্যন্ত এটা প্রমাণিত হয়েছে ভারতের সাথে একটা যোগাযোগ ইতিমধ্যে গড়ে উঠেছে জামাতের। এখন এই যোগাযোগের যে অবস্থাটা, সেই অবস্থায় সামনে নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসে তাহলে কি তারা চরম ভারত বিরোধী এখন যে মনোভাব, আওয়ামী লীগ বিরোধী যে মনোভাব, সেটা কি রাখতে পারবে? এটা একটা অসম্ভব ব্যাপার হবে। আর যদি রাখতে চাই তাহলে যে অস্থিরতা তৈরি হবে তাতেও জামাতের অবস্থা ভালো হবে না, কারণ আভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি তার একটা বড় একটা শক্তি বিরোধিতায় থাকবে। অন্যদিকে বহির্বিশ্বের চাপ সব মিলায় একটা এলোমেলো পরিস্থিতি হবে। অন্যদিকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? বিএনপি ক্ষমতায় আসলে যেটা হবে সেটা হলো, বিএনপি তুলনামূলকভাবে তারা মনে করছে যে কেউ বলেন, এটা তারা বলছে, আমি এটা বলবো না, কেউ মনে করেন জামাতের যে ধরনের উত্থান ঘটছে, যে ধরনের আগ্রাসী মনোভাব, এটাকে হ্রাস টানতে গেলে বিএনপির একা পক্ষে সম্ভব না। সেখানে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার প্রবেশ করতে পারে যে কোনো ফর্মে, শেখ হাসিনার আওয়ামী লীগ হোক বা অন্য নেতার নেতৃত্বে যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার কার্যক্রম শুরু করতে পারে তাহলে জামাত কিন্তু অনেকটা পিছিয়ে যাবে এবং বলা যায় যে জামাত আবার তৃতীয় অবস্থানে চলে যাবে। তো এই অবস্থায় জোর সম্ভাবনা আছে যে 12 তারিখের পর হয়তো রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ক্ষমতায় বিএনপি আসুক অথবা জামাত আসুক, আওয়ামী লীগ হয়তো শেষ পর্যন্ত আবার আসবে এবং সেইটা নিয়েই তারা আলোচনা করে। যেমন দেখেন প্রথমেই তারা কিভাবে, মানে রিপোর্টের প্রথম অংশটাই বাংলাদেশে তারা অপরাধী এবং পলাতক হিসেবে বিবেচিত, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার শপিং মলের জরাজীর্ণ ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার ছক করছেন। এই গার্ডিয়ানের রিপোর্টে বলা হচ্ছে প্রায় 600 বেশি নেতাকর্মী কলকাতায় অবস্থান করছেন, আরো অন্যান্য জায়গায় আছে এবং তারা নিয়মিতভাবে কলকাতা থেকে দিল্লিতে যাচ্ছেন এবং দিল্লিতে বলা হচ্ছে যে সুরক্ষিত ভবন, সেখানে ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত এবং গোপন আস্তানা থেকে হাসিনা দিনের একটা বড় সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা এবং ফোনালাপে ব্যয় করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারতের সতর্ক নজরদারিতে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত, তাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের অনুরোধও এড়িয়ে গেছে দেশটি। বাংলাদেশ যে অনুরোধ করেছিল সেই অনুরোধে সাড়া দেয় এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে একটা সবচেয়ে বড় সহায় হচ্ছে ভারত। নরেন্দ্র মোদী কলকাতা হোক, দিল্লি হোক, সমস্ত জায়গায় যেখানে বাংলাদেশি হলে ধরে ধরে বাংলাদেশে পুশিং করতেছে, সেখানে কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদ। কেউ বলছে তাদের কাছে নাকি বিশেষ কার্ড আছে, সেই কার্ডটা তারা দেখাচ্ছে এবং ওই কার্ড দেখালেই ভারতের নিরাপত্তা সংস্থার কেউ তাদেরকে টাচ করে না। তাদের ভিসার মেয়াদ থাকুক বা না থাকুক, তারা মানে নিরাপদে ভারতের যে কোনো প্রান্তে যেতে পারে। সাদ্দাম হোসেন নিয়মিতভাবে বৈঠক করেন, তিনি বলছেন আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের লোকজনের সঙ্গে, আমাদের কর্মী সমর্থক পেশাজীবী সবার সঙ্গে যোগাযোগ করছেন, ভবিষ্যতের সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করছেন এবং বলছেন যে তিনি, আমাদের নেত্রী খুবই আশাবাদী, তিনি বাংলাদেশে ফিরবেন, আমরা বিশ্বাস করি শেখ হাসিনা বীরের বেশে ফিরবেন। জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও কথা বলেছে গার্ডিয়ান, সেখানে তিনিও বলেছেন যে তারা ফিরবে এবং কারাগারে যেতেই হবে সেই ভয়ে কলকাতায় থাকছি তা নয়, আমরা এখানে আছি কারণ দেশে ফিরলে আমাদের হত্যা করা হবে। এটা হলো আওয়ামী লীগের বক্তব্য। গার্ডিয়ান একটা বিস্তারিত পটভূমি তুলে ধরেছে। মোট কথা আওয়ামী লীগ এখন অপেক্ষা আছে 12 তারিখে। এই কারণে 12 তারিখ নির্বাচনে তারা আনুষ্ঠানিকভাবে অংশ নেবে না, কিন্তু এই নির্বাচনটা হোক, বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে তাদের সাথে ভারত দর কষাকষি করে আওয়ামী লীগের একটা ব্যবস্থা করবে, এইরকম একটা অপেক্ষায় তারা এখন দিন গুনছেন। দর্শক আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আমাদের ফ্রেশ তাৎপুল্য উপদেষ্টারা এখন নিজেরাই তাদের হিসাব বিবরণী প্রকাশ না করে বিদায় নেওয়ার চেষ্টা করছেন। যদিও তারা আদৌ বিদায় নেবেন কিনা, কবে বিদায় নেবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ এখনো মানুষের মধ্যে রয়েছে। তারপরেও আগামী 12 ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি হয়তো খুব দ্রুতই তারা বিদায় নেবেন। কিন্তু এতদিনেও তারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করলেন না কেন? বারবার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিষয়টি আসলে কি? দুর্বলতা কোথায়, তাদের ভয় কোথায়? এবং আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা যে পাহাড় তুল্য সম্পদ বিদেশে পাচার করেছেন তা ফিরিয়ে আনা হবে এমন হুঁশিয়ারি আমরা তো সারা বছর ধরে দেখেছি, শুনেছি। 1 টাকাও তো ফেরত আনতে পারেননি, শুধু গলাবাজি, চাপাবাজি। তাই বলে আমি বলছি না যে আওয়ামী লীগ সরকারের সময় কোনো ধরনের দুর্নীতি ঘটনা ঘটেনি। অবশ্যই অস্বাভাবিক পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের 15.5 বছর সরকারের সময় হয়েছে, একথা অনস্বীকার্য। অথচ সাংবাদিক আনিস আলমগীরকে যখন একটা ভৌতিক মামলায় সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হলো, তার বিরুদ্ধে দুদকের মামলা দেওয়া হলো। পরবর্তীতে আবার তিনি নাকি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার বিবরণীতে উল্লেখ করেননি। দুদকের ঘাড়ে কয়টি মাথা দেখিত? এই যে গত 1.5 বছরের বেশি সময়ে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে,
পেরেছে কোনোটি দুর্নীতি তদন্ত করতে? পারেনি তো। পারে শুধু আনিস আলমগীরদের মতন, মঞ্জুর আলম পান্নাদের মতো মানুষদের ধরে যারা ক্ষমতাকে প্রশ্ন করে তাদেরকে জেলে পুরতে। আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে? আসলে একটু স্মরণ করে দেখি তো। তিনি ক্ষমতা নেওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এতদিনও তারা প্রকাশ করতে পারেননি। উপদেষ্টাদের একজন মাত্র তার হিসাব বিবরণী প্রকাশ করেছেন, যদিও সেটি নিয়েও বিতর্ক রয়েছে, আসছে সে বিষয়ে। তো আমরা দেখেছি যে এই গত 1.5 বছরে আওয়ামী লীগের সবাই শয়তান প্রকৃতির, সবাই দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, আর ইনারা সব ফ্রেস্তা তুলল। অথচ একাধিক উপদেষ্টার বিরুদ্ধে বা একাধিক উপদেষ্টার অধীনে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করার, কিন্তু যেহেতু কোনো ধরনের কোনো বিবরণী আমাদের সামনে প্রকাশ পায়নি অথবা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত তেমনভাবে সংগঠিত হয়নি, তাই তাদেরকে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ রয়েছে। আওয়ামী লীগের সবাই তো চোর, ডাকাত, বাটপার সব মেনে দিলাম, কিন্তু এই উপদেষ্টারা পদত্যাগের পর যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ওঠার সম্ভাবনা রয়েছে, মানুষ আশঙ্কা করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনটি কিভাবে নেওয়া হবে? শেখ হাসিনা সরকারের টানা 15.5 বছরের শাসন আমলের যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে তার পরিমাণ কত এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। একটি শ্বেতপত্র প্রকাশও করা হয়েছে দুর্নীতির। সেই কমিটির প্রধান কে ছিলেন? সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র ফেলো, সম্মানিত ফেলো, আমাদের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি এই বিষয়ে বিবিসি বাংলাকে বলছেন, উপদেষ্টাদের বিষয়ে, এরকম একটি অরাজনৈতিক সরকার যেখানে বিশিষ্ট জনেরা সরকারের ভেতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়ার পরও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামীর মন্ত্রী আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটি উছিলা তৈরির সুযোগ তৈরি করে দিয়ে গেলেন, যা আরও হতাশাজনক। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে এটি আশাহত হওয়ার মতন চরম একটি বিষয়। শুধু আশাবাদিতার কথা বলে তো লাভ নেই। আওয়ামী লীগ সরকারের সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে শত শত ফ্ল্যাট রয়েছে যুক্তরাজ্যে, তার শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে, সেটি প্রকাশ করেছিল। টিআইবি এখন করুক, এই উপদেষ্টাদের বিরুদ্ধে তার ক্ষমতা থাকতে তাদের কারোর দুর্নীতির শ্বেতপত্র আমাদের সামনে প্রকাশ করুক, আমরা চাই সেটি। শুধু নিন্দা জানালে তো হবে না। এবং উপদেষ্টাদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে একটি নীতিমালাও প্রণয়ন করেছিল ডক্টর ইউনূস সরকার। সেখানে কি বলা ছিল? এটি 2024 সালের 1 অক্টোবর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী বিষয়ে। সেই নীতিমালার প্রথম ধারায় বলা হয়েছে বর্তমান সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের, অর্থাৎ যারা বিশেষ সহকারী দায়িত্বে আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরে 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্পদ বিবরণী জমা দিবেন। তথ্যগুলো হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেসব তথ্য প্রকাশ করবেন। উপযুক্ত সময়টি এখনো আসেনি, আর উপযুক্ত পদ্ধতিও সম্ভবত তারা এখনো আবিষ্কার করতে পারেননি, বিধায় আমরা উপদেষ্টাদের সম্পদ সম্পর্কে কিছুই জানতে পারছি না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের আগস্টে বিএনপি চেয়ারপারসনের সাবেক খালেদা জিয়ার সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি নিজে এখন একজন ডাক সাইটের আমলা ছিলেন, ভালো আমলা, তিনি প্রকাশ্যে বললেন একটি অনুষ্ঠানে, ঢাকার প্রশাসন কারকদের কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বললেন, আমাদের তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের না হয় চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা আন্দোলন করে আজকে চেয়ারে বসে আছেন অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো। আমার সচিব আছেন 2 জন, যে তারা উপদেষ্টাদের কথা বলছেন, যে যাদের মধ্যে 2 জন সচিবও আছেন, সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। তারপরে আমরা দেখলাম কি হলো, সরকারের মধ্যে একটা নড়াচড়া আমরা উপলব্ধি করলাম। তারা হাই কি হলো রব তোলার চেষ্টা করলো এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে বিবৃতি দিয়ে, এই যে দাবিটি করা হয়েছে উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে, সেটি একেবারে ভিত্তিহীন এবং অভিযোগকারীর কাছে কোনো প্রমাণ থাকলে তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। তারপরে রহস্যজনকভাবে আমরা দেখলাম যে এটি নিয়ে আর তেমন কিছু এগোয়নি। কিন্তু সরকারের নিজ উদ্যোগেই তো উচিত ছিল যে উপদেষ্টাদের সবার
বিষয়ে তদন্ত করা, অন্তত তাদের হিসাব বিবরণীটা মানুষের সামনে তুলে ধরা, প্রকাশ করা, সেটিও করা হয়নি। এটিও অনেক বেশি রহস্যের। কয়েকটি উদাহরণ যা এই মধ্যে আপনারা জানেন, দুর্নীতি বিষয়ে উপদেষ্টা এবং উপদেষ্টাদের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের অধীনে কাজ করা যে ব্যক্তিরা রয়েছেন। আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় যে 10 কোটি টাকা চাঁদাবাজির ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করা হয়েছিল, সেই ঘটনায় সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামটি জড়িয়ে গেল। তিনি অস্বীকার করলেন, তার বিরুদ্ধে কোনো তদন্ত হলো না অভিযোগ বিষয়ে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে 400 কোটি টাকা অবৈধভাবে অর্জনের যে অভিযোগ উঠল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল, সেগুলোর বিরুদ্ধে দুদক অন্যরকম সমালোচনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামলো। এই নামা পর্যন্ত তারা আর উঠে দাঁড়াতে পারেনি। প্রধান উপদেষ্টার নিজের দুর্নীতি নিয়ে এর আগে আমি কথা বলেছি, অবশ্যই সেগুলো দুর্নীতি, এবং আমি কথা আগেও উচ্চারণ করেছি, পৃথিবীর ইতিহাসে আর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নেই যে ক্ষমতা কুক্ষিগত করেই কয়েক মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকা নিজের ব্যক্তির স্বার্থে বা তার প্রতিষ্ঠানের স্বার্থে হাজার হাজার কোটি টাকার সুযোগ সুবিধা নেওয়ার একটি অপচেষ্টা করে এবং সেটি সার্থক হয়। যেমন বলছি, তার গ্রামীণ ব্যাংকে 2019 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠানটির প্রায় 6,000 কোটি টাকা, আমার যদি ভুল না হয়ে থাকে 6,666 কোটি টাকা সম্ভবত, সেটি কর বকেয়া ছিল, সেটি মওকুফ করে দেওয়া হয়েছে। ব্যাংকটিতে সরকারের যে 25% অংশীদারিত্ব ছিল, সেটি নামিয়ে আনা হলো 10%। গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলো, জনশক্তি রপ্তানি লাইসেন্স প্রদান করা হলো, গ্রামীণ টেলিকমকে যে ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে, সেখানে স্বার্থের দ্বন্দ্ব রয়েছেও এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এমনকি ইলন মাস্কের যেই ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছিল, সেটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। সেটিও তাদের লোকাল এজেন্ট হিসেবে গ্রামীণ ফোনকে নিয়োগ দিল, যেখানে গ্রামীণ ফোনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি সম্পর্ক আমরা সবাই জানি। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদে রয়েছেন, আর স্টারলিংকের লোকাল এজেন্ট হবে একটা মাত্র প্রতিষ্ঠান, সেটি গ্রামীণ ফোন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তো রয়েছেই। এগুলো দুর্নীতির মধ্যে পড়ে না, কিন্তু এই সব বিষয়ে কোনো জবাবদিহিতা নেই। নাহিদ ইসলাম, যিনি আর এক উপদেষ্টা ছিলেন সরকারের, আমি বলছিলাম যে একজন মাত্র উপদেষ্টা তার সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন, তা নিয়েও বিতর্ক রয়েছে তুমুলভাবে। তিনি যখন 7 মাসের মাথায় পদত্যাগ করলেন এনসিপি নামের নতুন রাজনৈতিক দলের হাল ধরার জন্য, পদত্যাগ করে তিনি বলেছিলেন যে তিনি উপদেষ্টা হিসেবে যে বেতন ভাতা নিয়েছেন, সেখান থেকে খরচ করার পরে তার ব্যাংকে জমা রয়েছে 10,000 টাকা মাত্র। পরবর্তীতে তিনি যখন নির্বাচনী হলফনামায় তার তথ্য উল্লেখ করলেন, সেখানে দেখা গেল যে তার 25 লাখ টাকার সম্পদ রয়েছে, তার স্ত্রীর নামেও 15 লাখ টাকার সম্পদ রয়েছে। এটা নিয়ে যখন আবার তুমুল বিতর্কের সৃষ্টি হলো, তখন আবার তিনি একটি বুঝামিল উত্তর দেওয়ার চেষ্টা করলেন। আমার বিষয় হচ্ছে যে সরকারের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে উপদেষ্টার সম্পদের হিসাব দেবে কিনা, তার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিবিসির পক্ষ থেকে। যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম সকালে বিকালে 24 ঘন্টায় নানানভাবে নানান ইস্যুর কথা বলেন, কিন্তু এই ইস্যুতে কথা বলার জন্য তাকে খুঁজে পাওয়া গেল না, তার প্রেস উইং এর কাউকেই খুঁজে পাওয়া গেল না। আমাদের উপদেষ্টারা ফেরেশতা তুল্য, আমরা এটুকু মনে করতে চাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের, তাদের পদত্যাগের পর কি হবে সেটি ভেবেই অনেকেই অনেক ধরনের সংখ্যা প্রকাশ করতে পারেন বই কি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।